সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব 11 ও 12। দুপুরের পর থেকে বাড়িতে আয়োজন শুরু হয়েছে। আত্মীয় স্বজনেরা মোটামুটি সবাই এসেছেন। মেজবার ফুপুরা কাছাকাছি থাকেন বিধেই তারা আগেই চলে এসেছেন। মামাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। ছোট মামারা রওনাও দিয়েছে সকালেই। গতকাল রাতে মেজবা তার আব্বুকে কল করে জানিয়েছে সে আজ রাজশাহীতে ফিরছে। ভোরে বাসে উঠবে, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। মেজবার মামনি তো ছেলের ফেরার আনন্দে আত্মহারা প্রায়। সেই রাত থেকে রান্নাবান্নার আয়োজন শুরু করেছেন তিনি। রাতে সেমাই রেঁধে ফ্রিজে উঠিয়ে রেখেছেন। ছেলে ফিরলেই তাকে খেতে দেবেন। ছেলেটা তার মোটেও মিষ্টি খেতে পারে না, তাই তার জন্য আলাদাভাবে মিষ্টি ছাড়া সেমাই রেঁধেছেন। আকশা সকাল থেকে ঘরের মধ্যে পায়চারি করছে। এসব থেকে নিস্তার পাওয়া যায় কিভাবে সেটাই ভাবছে। রীতিমতো বিরক্তও। একজন ফিরছে তাতে এত আয়োজনের কি আছে? এমন তো না যে 10 বছর পরে বিদেশ ভুঁইয়ে থেকে ফিরে আসছে। মাত্র দিন 15 কেটেছে তার এখান থেকে যাওয়ার। অবশ্য এসব আদিক্ষেতা মেনে নিতেই হবে, কারণ মেজবা তার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে এবং এই বাড়ির বড় ছেলে। পারলে সবাই তাকে মাথায় তুলে রাখে। আকশা একবার ভাবলো ও আজ বাপের বাড়ি চলে যাবে কোনো অজুহাত দিয়ে। তবে পরবর্তীতে আবার ঠান্ডা মাথায় ভেবে দেখলো এমন সময় এই কাজটা শোভাজনক হবে না। ওর শাশুড়ি সামনাসামনি কিছু না বললেও নিশ্চয়ই মনক্ষুণ্ণ হবেন। এতদিন পরে তার ছেলে বাড়িতে ফিরছে, এ সময় তিনি অবশ্যই চাইবেন না তার বৌমা বাপের বাড়ি চলে যাক। ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখায় এবং শাশুড়ি তাদের ভেতরকার সম্পর্ক নিয়ে সন্দেহ করতে পারে। এই আশঙ্কায় আকশা এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনাটা বাদ দিল। তখন বেলা পেরিয়ে গেছে, ধরণীতে সন্ধ্যা নামতে আর খুব বেশি দেরি নেই। আকশা পড়ার টেবিলে বসে ক্লাসের পড়াগুলো কমপ্লিট করে রাখছিল। তখনই জেমি আপু বাবুকে নিয়ে আকশার ঘরে এলেন। জেমি আপুকে দেখে আকশা চটজলদি বইপত্র বন্ধ করে এসে আপুকে বিছানায় বসার জায়গা করে দিল। জেমি আপুকে বেশ সম্মান করে আকশা। আপু খুব চুপচাপ স্বভাবের মানুষ, একমাত্র মেজবার সাথেই মন খোলা তিনি। মেজবাও তেমনই চুপচাপ স্বভাবের হলেও আপুর মধ্যে কি যেন একটা আছে, এই অলৌকিক শক্তি যা তার দিকে আকর্ষিত করে সবাইকে। এজন্য সবাই তাকে বড্ড পছন্দ করে। বড়রা ভীষণ স্নেহ করে আর ছোটরা সম্মান করে। আকশাও তার ব্যতিক্রম নয়। জেমি আপুর কোল থেকে আয়ানকে নিয়ে ওর সাথে খেলতে ব্যস্ত হলো আকশা। উঠে গিয়ে নিজের ভ্যানিটি ব্যাগ থেকে আয়নের জন্য এনে রাখা চকলেটগুলো বের করে ওর হাতে দিল। আয়ন চকলেট পেয়ে খুশি হয়ে আকশার গালে একটানা কতগুলো চুমু খেয়ে আধো আধো গলায় বলল, লাবু মামি, তুমি খুব ভালো মামি। আকশা মৃদু হাসলো। জেমি আপুর দিকে চোখ পড়তেই দেখলো আপু ওর দিকে একধানে তাকিয়ে আছেন, যেন আকশাকে দেখে গভীরভাবে কিছু ভাবছেন তিনি। আকশা একটু ইতস্তত বোধ করলো। হঠাৎই জেমি আপু বলে উঠলেন, ভাইয়ের সাথে তোমার কথা হয় আকশা? হঠাৎ এমন প্রশ্ন। আকশা বিচলিত হলো। মেজবার সাথে তো ওর কথা হয় না। জেমি আপুকে কি জবাব দেবে এখন? তাহলে কি মিথ্যা বলবে নাকি সত্যিটাই বলে দিবে? আবার সত্যি কথা বললে যদি পাঁচকান করে কথাটা সরাসরি হয়ে যায়, তখন তো আরেক ঝামেলা। জি মানে আপু? আকশা আমতা আমতা করতে লাগলো। জেমি আপু আচানক ওকে থামিয়ে দিয়ে বললেন, কথা হয় না তাই তো? আকশা মৃদু চমকালো। জেমি আপু এতটা নিশ্চিত হয়ে কথা কিভাবে বললেন? অবাক হওয়ার মতোই বিষয়। ওকে আরো বেশি আশ্চর্যান্বিত করে জেমি আপু বললেন, জানতাম এমনটাই হবে। একটু সমঝে বুঝে চলো আকশা, ভাই কষ্ট পাবে। এমন কোনো কাজ কখনো করো না। এমনিতেই আমার ভাইটা কেমন জানো তো, ও সহজে কারো উপরে রাগ করে না। তবে একবার যদি কারো দ্বারা আঘাত পায় তবে দ্বিতীয়বার তার মুখোমুখি ঘুরেও দাঁড়ায় না। সেটা ভালোবাসার বিষয় হলেও। আমার ভাইও, ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। ওকে আমার চাইতে ভালো আর কেউ চেনে না। একবার কেউ ওর আত্মসম্মানে আঘাত করলে সেই মানুষটাকে ও আর কোনোদিনও মনে জায়গা দিতে পারে না। তার থেকে বরাবরই দূরত্ব বজায় রেখে চলে। তাই তোমাকে সাবধান করছি আকশা, একটু বুঝে শুনে চলো। এমনিতেই তুমি যা করেছিলে। আকশা হতভম্ব হয়ে তাকিয়ে রইল জেমি আপুর দিকে। আপুর মুখে এমন সতর্কবাণী। আকশা কিছুটা বুঝেছিল আপু হয়তো কিছু জানে। তবে আজ তার কথায় মোটামুটি নিশ্চিত হয়ে গেল। আকশা কিছু বলতেই যাচ্ছিল, তবে জেমি আপু কথা বাড়ালেন না। বসা থেকে উঠে বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আকশাকে উদ্দেশ্য করে বললেন, আয়নকে একটু দেখে রেখো, বাইরে অনেক আওয়াজ হচ্ছে তো। ওকে ওখানে নেওয়া যাবে না। আমি রান্নাঘরে মামিদের একটু হেল্প করে আসি। আর হ্যাঁ, ভাই তো ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবে। কল দিয়েছিল আমাকে, অন দা ওয়েতে আছে। তুমি ঘরটা একটু পরিপাটি করে রেখো। ভাই আবার অগোছালো কোনো কিছু পছন্দ করে না। আর তুমি কামিজ পাল্টে
পারলে একটা শাড়ি পরে নিও কেমন, আসি আমি। জেমি আপু বাইরে চলে গেলেন। আকশা একটা গাঢ় দীর্ঘশ্বাস ছাড়লো। তার মানে জেমি আপু সব জানেন, সবটাই। কবে থেকে জানেন? হয়তো সেই শুরু থেকেই। কারণ আকশা এতদিনে কথা খুব ভালোভাবে বুঝে গেছে যে মেজবা এবং জেমি আপু আপন ভাই বোনের মতো, বেস্ট ফ্রেন্ড বলা চলে তাদের। মেজবা জেমি আপুকে সব কথাই শেয়ার করেন, যখন যা ঘটে সব কিছুই। জেমি আপু আকশাকে কেমনভাবে দেখেন কে জানে। আকশা ভেবেই চরম অস্বস্তিতে পড়ল। ওর পড়ার টেবিলের উপরে রাখা কিউব আর স্টেজ বলটা এনে আয়নবাবুর হাতে ধরিয়ে দিয়ে ঘরটা পুরোদমে পরিপাটি করে গুছিয়ে ফেলল। ওর কানে একটা কথাই বারবার বাজছে, আমার ভাই অগোছালো কোনো কিছু পছন্দ করে না। সব কিছু পরিপাটি করে গোছানো হলেও আকশা শাড়ি পরল না। পরনে যেই পোশাকটা ছিল সেটা পাল্টেও ফেলল না। খোলা চুলগুলো শুধু বেনি করে সামনের দিকে বুকের একপাশে ফেলে রাখলো। আয়ানকে জেমি আপুর কাছে দিয়ে সবে ঘরে এসে ফোনটা হাতে নিয়ে বসেছে আকশা, তখনই রিমু বাইরে থেকে দৌড়ে ভেতরে আসলো। ওর চেঁচামেচিতে কানের 12টা বেজে গেছে আকশার। ও কানে হাত চেপে ধরে রেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি হয়েছে রিমু, চেঁচাচ্ছ কেন? ভাইয়া, ভাইয়া এসেছে। রিমু হাঁপাতে হাঁপাতে কথাটা বলল। আকশা চরম বিরক্ত হয়ে বলল, তাতে আমি কি করব? এত এক্সাইটেড হওয়ার কি আছে? রিমু আকশার বিরক্তিটা ধরতে পারল না। ও পুনরায় বলল, তাহসিন ভাইয়াকে আনতে গেছে বাইরে। ভাইয়ের হাতে অনেকগুলো লাগেজ আর ব্যান্ডিং আছে। ওই যে আসছে মনে হয়। নিচতলায় গেটের কাছ থেকে তাহসিনের আনন্দ করা চেঁচামেচির শব্দ শুনে রিমু সেদিকে ইঙ্গিত করে আকশাকে টেনে বেলকনিতে নিয়ে গেল। বেলকনি সোজাসুজি গেট। বেলকনি থেকে সোজা নিচের দিকে তাকালে আকশা দেখতে পেল মেজবা তাহসিনের সাথে দাঁড়িয়ে আছে। মেজবার হাতে কোনো ব্যাগ নেই, শুধুমাত্র সানগ্লাসটা। তাহসিনের হাতে সব লাগেজ আর ব্যাগ। রিমু আকশাকে ওখানে রেখে বাইরে দৌড় দিল। আকশা ভেবে পায় না এই লোকের বাসায় ফেরা উপলক্ষে সবাই এত বেশি খুশি হয় কেন। মনে হয় যেন ঈদের চাঁদ উঠেছে আকাশে। আকশার তো কোনো আনন্দই হচ্ছে না, বরং মনে মনে উল্টো আরও আতঙ্কিত হচ্ছে ও। তাহসিন লাকেজগুলো নিয়ে আগে গেটের ভেতরে ঢুকে কেচি গেট খুলে বাসার ভেতরে চলে আসলো। মেজবা হাঁটছিল পেছনে, হঠাৎ দাঁড়িয়ে গেল ও। আকশা ভালোভাবে তাকিয়ে দেখলো মেজবা ফোনটা পকেট থেকে বের করে কানে ধরেছে। কারো কল এসেছে বোধহয়। আকশার মাথায় হঠাৎ একটা কুকাজ করার বুদ্ধি আসলো। যে কথা সেই কাজ। ও দ্রুত বেলকনি ছেড়ে ঘরের ভেতরে যেয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আকশা যখন বেরিয়ে আসলো তখন ওর হাতে একটা নীল রঙের মগ। এই মগ গোসলের কাজে ব্যবহৃত হয়। মগ ভর্তি পানি টইটম্বর। আকশা বেলকনিতে এসে দাঁড়ালো। মেজবা তখনও ফোনে কথা বলায় ব্যস্ত। আকশা 2 মিনিট অপেক্ষা করলো। মেজবার কথা বলা শেষ করে ফোনটা কান থেকে নামাতেই তৎক্ষণাৎ ও মগ ভর্তি পানি সোজা নিচের দিকে ঢেলে দিল। সম্পূর্ণ পানিটুকু গিয়ে মেজবার মাথা ছাড়িয়ে গায়ের ওপর পড়ল। মেজবার পরনে অফ হোয়াইট টি শার্ট আর সম্পূর্ণ ভিজে গেল, সাথে প্যান্টও। আকশা কুড়ো হেসে বিড়বিড় করে বলল, স্বাগতম জনাব মেজবা ইফতেখার। চোখের পলকে আকশা সেখান থেকে দৌড়ে সরে গেল। মেজবা আকস্মিক এমন ঘটনায় কিছু মুহূর্তের জন্য হতভম্ব হয়েছিল। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে ও পানি পড়ার উৎস খোঁজার জন্য উপরে তাকাতেই নিজ রুমের বেলকনির দিকে চোখ গেল ওর। পানিটা ওখান থেকে ফেলা হয়েছে। এছাড়া বাসার আর কোনো ঘরে বেলকনির এই গেটের মুখোমুখি নয়। মেজবা এইটুকু বুঝতে কিঞ্চিত অসুবিধাও হলো না। ও একদম শান্ত রইল। গটগট পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আকশা তাদের ঘরে নেই। মিহিয়ারিমোর একটাই ঘর। সেই ঘরে এসে অনেকক্ষণ যাবৎ ঘাপটি মেরে বসে আছে ও। শুনেছে মেজবা এসে আগে নিজ ঘরে গিয়ে জামা কাপড় পাল্টে এসে ড্রয়িং রুমে বসেছে। তার নাকি সম্পূর্ণ শরীর ভেজা ছিল। সবাই জিজ্ঞাসা করেছে কিভাবে ভিজে গিয়েছে, তবে মেজবা কাউকে কিছুই বলেনি। এই নিয়ে মিহিহারি মোর সামনে কিছুক্ষণ আলোচনা করলো। আকশা ঠোঁট চেপে হাসছিল ওদের কথাবার্তা শুনে। আকশাকে বাইরে ডাকা হয়েছে একবার, তবেও মাথা ব্যথার দোহাই দিয়ে এই ঘরেই রয়ে গেছে। রাত 8টা অবধি এই ঘরে একা নিশ্চিন্তেই বসে ফোন স্ক্রল করতে লাগলো। হঠাৎ রিমু বাইরে থেকে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাবি জলদি ঘরে যাও, ভাইয়া তোমাকে জরুরি তলব করেছে। মেজবা ডেকেছে, এখন ওই ঘরে যেতে হবে। আকশার বুকে কম্পন সৃষ্টি হলো। অজানা আশঙ্কায় শরীর পুরো ঠান্ডা হয়ে যেতে লাগলো ওর। আজ মেজবা বোধহয় ওকে ওই বেলকনি থেকেই ছুঁড়ে ফেলবে। আকশা 5 মিনিট যাবৎ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেজবা ওকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি এখনো। ও ঘরের বাইরে থেকে ভেতরে মেজবাকে ড্রয়ারে নিজের জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখতে দেখে আর প্রবেশ করেনি। বাইরে থেকে দরজায় কড়া নেড়েছে, তবে মেজবা এখনো অবধি ওকে ভেতরে প্রবেশের কথা কিছু বলেনি।
আকশার বরাবরই ধৈর্য কম, 5 মিনিট ওর কাছে কালক্ষেপণে অনেকটা সময়। এতক্ষণ দাঁড়িয়ে থেকে ওর পায়ে ঝিম ধরে গেছে। আকশা ফোন স্ক্রল করে সময় কাটাতে লাগলো। নিউজ ফিডে ঢুকে সবে একটা রিলস দেখতে ব্যস্ত হয়েছে, তখনই ঘরের ভেতর থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো, ভেতরে আসো। কথাটা শোনা মাত্রই আকশার বিলম্ব না করে চটজলদি ভেতরে প্রবেশ করলো। সর্বপ্রথম ওর চোখ বিছানার দিকে গেল। লাগেজটা বিছানার উপরে হাট করে মেলে রাখা। মেজবা কিসব ইংরেজি বই পড়ে, সেগুলো বিছানার উপরেই রাখা। মেজবার ঘরে একটা মাঝারি আকৃতির বুকশেলফ আছে, সেখানেই বইগুলো অবস্থান করে সর্বদা। ইংরেজির প্রতি বরাবরই অনীহা থাকায় আকশা কখনো বইগুলো ছুঁয়েও দেখেনি। মেজবা বোধহয় বাসায় ফিরে নিজের ঘরে সব জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়েছে। ঘরটা দেখে আপাতত সেরকমই মনে হচ্ছে আকশার, বেশ পরিপাটি লাগছে। মেজবা বইপত্র সব একত্রে করতে ব্যস্ত। আকশা ওর পেছনে মিনিটখানেক সাবৎ দাঁড়িয়ে আছে, তবু যেন মেজবা ওকে তোয়াক্কা করছে না। উপেক্ষায় শেষমেশ অধৈর্য হয়ে আকশায় উৎকণ্ঠার সহিত বলে উঠল, ডেকেছেন? না ডাকলে তোমার এখানে উপস্থিত থাকার কথা। আকশার প্রশ্নের বিপরীতে পেছনে ঘুরে মেজবা পাল্টা প্রশ্নটা করল, সূক্ষ্মভাবে অপমান। ক্ষণিকের জন্য আকশা হজম করে নিল। মেজবা লাগেজের বাকি জামা কাপড় ডয়ারে রাখতে রাখতে আকশাকে উদ্দেশ্য করে বলল, 8:30 বাজে, এখন 9টার মধ্যে রেডি হবে, 1 মিনিটও লেট হয় না যেন। শেষোক্ত কথাতে একটু সতর্কবাণী শোনা গেল। আকশা জিজ্ঞেস করতে গেল, কিন্তু এখন রেডি হব কেন? কোথায় যাব এত রাতে? কিন্তু মেজবা ওর প্রশ্ন শুনেও শুনল না, শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আকশা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। কি হচ্ছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এমন হুটহাট তৈরি হবেই বা কেন? আকশা উদ্বিগ্নভাবে দ্বিধাগ্রস্ত হয়ে ঘরের বাইরে বের হলো। ড্রয়িং রুমে বাচ্চা কাচ্চা সবাই বসে হই হট্টগোল করছে। বাড়ির অধিকাংশ পুরুষেরা বাইরে, মহিলারা রান্নাঘরে রান্না করতে এবং গল্পগুজবে ব্যস্ত। আকশা ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেটের একপাশে দাঁড়িয়ে নখ কামড়াতে লাগলো। তখনই কোথা থেকে ছোট চাচি ছুটে এসে খপ করে আকশার হাত ধরলেন। অস্থিরভাবে বললেন, তুমি এখানে মা? তোমাকে আরো সারা বাড়িতে খুঁজছি আমি, চলো আমার সাথে। ছোট চাচি আকশাকে টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। আকশা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে চাচি? ছোট চাচি ওকে তার নিজের ঘরে নিয়ে এসে আলমারি খুলে জামাকাপড় ঘাটাঘাটি করতে করতে জবাব দিলেন, আজ তোমাদের মেজবার এক বড় ভাইয়ের বাসায় দাওয়াত। ছেলেটার নাম রিফাত। মেজবার আসার খবর শুনেই নাকি ছেলেটা তার বউকে নিয়ে তোমাদের জন্য রাতের খাবার আর বারবিকিউ পার্টির আয়োজন করেছে। আরও কারা জানি থাকবে। মেজবাকে ফোন করেছে কিছুক্ষণ আগে। মেজবা প্রথমে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছিল, কিন্তু ছেলেটা একা হাতে সব কষ্ট করে করেছে বলে পরে মেজবা কল করে জানালো যাবে সেখানে। না গেলে আবার মন্দ দেখায়। রিফাত বলেছে অবশ্যই যেন তোমাকে নিয়ে যায় মেজবা। ওদের বাসা একটু দূরে তো, মফস্বলের ওদিকে, যেতে অনেকটা সময় লাগবে। তাই মেজবা তাড়াহুড়ো করছে। আমাকে বলল তোমাকে যেন জলদি তৈরি করিয়ে দিই, শাড়ি টাড়ি পরে একটু বউয়ের মতো সেজে যাও, বুঝেছো মা? নতুন বিয়ে হয়েছে তো তোমাদের, মেজবার পরিচিত জনের বাসায় যাচ্ছ, দেখে যেন বোঝা যায় তুমি নতুন বউ। নাও এই শাড়িটা পরো এখন, আমার শাড়ি এটা, তোমার চাচা একবার টাঙ্গাইলে গিয়ে নিয়ে এসেছিলেন, অনেক যত্ন করে তুলে রেখেছিলাম, তুমি পরলে খুব খুশি হব। একটা গাঢ় বেগুনি রঙের কাতান বেনারসি শাড়ি আকশার হাতে ধরিয়ে দিলেন ছোট চাচি। শাড়িটা ভীষণ সুন্দর। আকশার শাড়ির প্রতি অবসেশনটা বরাবরই অনেক বেশি। শাড়ি সংগ্রহের প্রতিও বড্ড ঝোঁক আছে ওর। একবার শপিং মলে ঠিক এরকম রঙের প্রায় কাছাকাছি নকশার একটা শাড়ি দেখেছিল ও। তবে সেদিন ওর আম্মুর তাড়া থাকায় আর কেনা হয়নি। সেই আফসোস আকশার আজও মেটেনি। তবে এই শাড়িটা হাতে পেয়ে মনে মনে বড্ড আনন্দিত হলো ও। শাড়িটা হাতে নিয়ে বুলিয়ে দেখতে লাগলো। ছোট চাচি ওকে তাড়া দিলেন তৈরি হওয়ার জন্য। আকশা দ্রুত চাচিদের ঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরে গেল। দেখলো মেজবা ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়েছে, বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আকশা এই ফাঁকে দ্রুত পেটিকোট আর ব্লাউজ বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। জি ভাইয়া, আমি আর আমার ওয়াইফ আসছি। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি কথার খেলাপ করি না, আপনি নিশ্চিত থাকুন, আমরা শিওর আসছি। এই তো ধরেন আনুমানিক 9:30 বেজে যাবে। আচ্ছা আচ্ছা, ভাবিকে বেশি কষ্ট দিয়েন না, সিম্পলি কিছু করলেই হবে। রাখছি তাহলে এখন। রিফাত ভাইয়ের সাথে কথা বলা শেষ করে মেজবা ফোনটা রেখে বেলকনি থেকে ঘরে প্রবেশ করতেই এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। আকশা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি নিয়ে আতিপাতি করছে। মেজবার হাতে থাকা ফোনটা আরও বেশি শক্তভাবে মুঠোবন্ধই হলো। আকশা শাড়ি খুব ভালোভাবেই পরতে পারে, এমনকি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে
পরিচিত মেয়েদের পরিয়েও দিয়েছে বহুবার, তবে এই শাড়িটা তুলনামূলক যথেষ্ট বড়। এই জন্য আকশার হাতে একা সবটা সামলে পড়তে একটু কষ্ট হচ্ছে। কেউ এসে যদি আঁচলটাও মিনিট কয়েকের জন্য ধরে রাখতো তবে ওর জন্য একটু সুবিধা হতো। মেজবাকে দেখে আকশা তড়িৎ গতিতে ব্লাউজের খোলা পিঠের ওপর সামনে চুলগুলো টেনে ছড়িয়ে দিল, যাতে পিঠ দেখা না যায়। আকশা ভাবলো এখনই মেজবা এসে ওকে বলবে শাড়ি পরতে আমি হেল্প করি তোমাকে। আকশা তখন নিজের খোলা চুলগুলো মেজবার মুখের ওপর ঝাপটা মেরে খুব ভাব নিয়ে জবাব দেবে, না, আমার কারো সাহায্যের দরকার নেই, আপনি আসতে পারেন। আকশা অপেক্ষা করতে লাগলো কখন মেজবা এগিয়ে এসে এই কথা বলবে এবং বিপরীতেও কড়া জবাবটা দেবে। তবে এমন কিছুই ঘটলো না। মেজবা মিনিট খানেকের মতো দাঁড়িয়ে থেকে এরপর গটগট পায়ে হেঁটে ওকে পাশ কাটিয়ে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ঘরের বাইরে চলে গেল। আকশা হতবুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল শাড়ির আঁচল হাতে নিয়ে। মেজবা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে গেটের সামনে। আকশাকে একবার রিমুকে দিয়ে ডাকতে পাঠিয়েছে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার উপর এই মেয়ে আরও বেশি দেরি করছে। মেজবা বারবার হাত ঘড়িতে সময় দেখছে, সহজে অধৈর্য হয় না ও। তবে এদিকে রিফাত ভাইয়া কল দিচ্ছেন বারবার, এজন্যই মেজবা আকশা তৈরি করাতে বিরক্ত হচ্ছে বেশ। ও মুখ উঠিয়ে সামনে তাকাতে দেখলো কেচি গেট খুলে বের হচ্ছে আকশা। মেজবার ভ্রু স্বয়ংক্রিয়ভাবে কুঁচকে গেল। আকশার পরনে বেগুনি রঙা শাড়ি, কানে আর গলায় স্বর্ণের দুল এবং গহনা, নাকে ছোট একটা ডাল আকৃতির নাকফুল, হাতে দুটো চিকন বালা, পায়ে সেমি হিল। মেজবা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। আকশা দ্রুত তাড়াহুড়ো করে হেঁটে এগিয়ে এসে বলল, চলেন। ওঠো। মেজবার গম্ভীর কণ্ঠস্বর শুনে আকশা ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞাসা করলো, উঠবো মানে? বাইকে উঠো। বাইকে কেন? তো কি আমার মাথায় উঠতে চাচ্ছ? আকশা হতভম্ব হলো, আমতা আমতা করে বলল, আমি বাইকে উঠি না কখনো, এমনকি ভাইয়ের বাইকেও না, ভয় লাগে আমার। গাড়িতে চলুন না প্লিজ। আস্তে চালাবো, উঠে এসো। মেজবা বাইকে উঠে বসে শান্তস্বরে কথাটা বলতেই আকশা এবার কিছুটা ভরসা পেল। হাতে আড়ং থেকে সপ্তাহ দুয়েক আগে কেনা নতুন পার্সে ফোনটা রেখে উঠে বসলো বাইকে। আকশা উঠতেই মেজবা বাইক স্টার্ট দিল। আকশার মাথা ঘুরছে, সামনের দিকে ভয়ে তাকাতে পারছে না ও। বাইকের স্পিড এতটা বেশি, রীতিমতো ভয় হচ্ছে আকশার। এটা বড় রাস্তা, দুভাগের সমান রাস্তাটা এদিকে এসে প্রায় এক ভাগ হয়ে গেছে। মেজবা বাইকে ওঠার আগে ওকে বলেছিল আস্তে চালাবে, অথচ এখন এতটা জোরে চালাচ্ছে যে মনে হচ্ছে সামনে গিয়েই বোধহয় আছড়ে পড়বে বাইকটা। অথচ দুপাশ দিয়ে বড় বড় বাস ট্রাক যাচ্ছে, রাস্তার পাশে সারি সারি গাছপালা, ঢালুতে ধান ক্ষেত, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এবার মেজবা বোধহয় সর্বোচ্চ স্পিডে বাইক চালাচ্ছে। আকশার চুল বাতাসে উঠছে অনবরত, শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে রেখেছিল আকশা। এবার ওর বুক ধক করে কেঁপে উঠল। ও দ্রুত মেজবার বুকে হাত দুই জড়িয়ে রেখে জোরে গলায় অস্থিরভাবে প্রশ্ন করল, কি করছেন মেজবা? এত জোরে বাইক চালাচ্ছেন কেন? আকশার কণ্ঠ শুনে মেজবা বাইকের স্পিড আরও বাড়িয়ে দিল। মৃদু হেসে জবাব দিল, অ্যাজ মাই উইশ। প্লিজ আস্তে চালান মেজবা, ভয় পাচ্ছি আমি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। সে সরি। হোয়াট? মেজবার কথা শুনে চরম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো আকশা। মেজবা নির্বিকারভাবে পুনরায় বলল, সে সরি। আকশা এতক্ষণে বুঝতে পারলো পুরো ব্যাপারটা। মেজবা কেন এত স্পিডে বাইক চালাচ্ছে সেটাও বুঝে গেল। ইঙ্গিতটা বোঝার ওর জন্য খুব একটা কঠিন নয়। আকশা হতবিহ্বল হয়ে গেছে। সামান্য একটা কারণের জন্য মানুষ এমন করতে পারে। তবে এই মুহূর্তে বিরোধ করা জরুরি নয়। মেজবা ওকে নিশ্চুপ থাকতে দেখে বাইকের স্পিড আরও বাড়িয়ে দিল। একটা বড় ট্রাক একদম মেজবার বাইকের গা ঘেঁষে বেরিয়ে গেল। আকশা প্রায় কেঁদেই ফেলল। পেছন থেকে নিজের হাত দুটো মেজবার বুকে জড়িয়ে ধরে শার্টের কাছের অংশটুকু শক্তভাবে আঁকড়ে কান্নারত আকুল কণ্ঠে বলে উঠল, সরি মেজবা, না বুঝে ভুল করে ফেলেছি, একটা বাজে মজা করে ফেলেছি, আপনার গায়ে পানি ফেলা উচিত হয়নি আমার, আর কখনো এমন করব না, রিয়েলি সরি। আকশার আকুল কণ্ঠস্বর আর সরি শব্দটা শুনে মেজবা এবার বাইকের গতি কমিয়ে দিল। হালকা হেসে বিড়বিড় করল, টিট ফর ট্যাট।